দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষ শীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 7, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসীয় বিনিময়। যে টপিকটা নিয়েছি ব্রিদিং, শ্বাসকার্য, এক্সপেরিমেন্ট টু শো দ্য নেচার অফ এক্সহেলড এয়ার। এটার সাথে এটাও থাকবে, বেসিক্যালি শ্বাসকার্যটা পড়াবো এবং তার সাথে একটা এক্সপেরিমেন্ট সেটাও পড়াবো। ওকে, লক্ষ্য করো, খেয়াল করো। শ্বাসক্রিয়া, শ্বাসক্রিয়াটা কি একটু খেয়াল করি। আমরা যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এই ব্যাপারটা হচ্ছে শ্বাসক্রিয়া বা ব্রিদিং। ব্রিদিং যাই হোক, শ্বাসক্রিয়া খেয়াল করো। শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলো কেবল গলবিলের দিকে খোলা, অবশ্যই অন্য সব দিকে বন্ধ। ফলে নাসাপথের ভিতর দিয়ে ফুসফুসের বায়ুথলি পর্যন্ত, যেটাকে আমরা অ্যালভিওলাস বা অ্যালভিওলাই বা অ্যালভিওলি বলছি, বাতাস নির্বিঘ্নে চলাচল করতে পারে। এর আগের ক্লাসটা যদি দেখে থাকো, তাহলে যে বায়ুথলি বা অ্যালভিওলাই বা অ্যালভিওলাস সম্পর্কে তোমরা স্বচ্ছ ধারণা পাবে। স্নায়বিক উত্তেজনা দিয়ে শ্বাসকার্য পরিচালিত হয়। এটা নার্ভের অবশ্যই একটা কন্ট্রোলিং আছে। স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থি হচ্ছে বক্ষ পিঞ্জর, যেটাকে আমরা বলি। সেখানে যে রিব বা পর্শুকা, বুকের পাঁজর, আর একটু যদি তোমাদের বোঝার সুবিধার্থে বলি, বুকের হাড্ডি যেটাকে বলো, সেই পিঞ্জরাস্থি, এগুলোকে পিঞ্জরাস্থি বলছে একটা একটা। এই যে একটি একটি এগুলো এগুলো এই যে পিঞ্জরাস্থি বলছে। এবং দুইটা পিঞ্জরাস্থির মাঝখানে অবশ্যই মাংসপেশি আছে। তাছাড়া এটা তো ত্বক দ্বারা আবৃতই থাকে ও মধ্যচ্ছদা সংকুচিত হয়। মধ্যচ্ছদা লেকচার 1-এ পড়িয়েছি, দেখে নিবা। ডায়াফ্রাম বলে, এই যে এটি হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। খেয়াল করো, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তাহলে দেবো ক্লাস নিয়ে। হ্যালো, খেয়াল করো। স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা সংকুচিত হয়। এটি হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটি হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা সংকুচিত হলে, স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা সংকুচিত হয়, ফলে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায় এবং বক্ষগহ্বর প্রসারিত হয়। এই যে এটা, এই মধ্যচ্ছদা সংকুচিত হয়েছে, সরি, এটা প্রসারিত হয়েছে, এটা সংকুচিত হয়েছে, এটা সংকুচিত, এটা সংকুচিত, এটা প্রসারিত অবস্থায় সংকুচিত হয়। ফলে কি হয়, মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে আসছে। বক্ষগহ্বর এর আয়তন বেড়ে গেছে, প্রসারিত। কারণ দেখো, এটা এটা অনেক উপরে উঠে গেছে। যখন এটা সংকুচিত হয়ে নিচে নেমে গেছে, বক্ষগহ্বর আয়তন বেড়ে গেছে। বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, ফলে ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের চেয়ে কমে যায়। এই যে ফুসফুস, বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেনটা গ্রহণ করতে হলে কখন এই অংশের আয়তন বাড়তে হবে। আয়তন বাড়লে ফুসফুসটা প্রসারিত হবে। ফুসফুসটা প্রসারিত হলে সেখানকার যে বায়ুর চাপ, তার বায়ুর চাপ কমে যাবে। বায়ুমণ্ডলের বায়ুর চাপ বেশি থাকবে, ফলে এই বায়ুচাপের যে তারতম্য, যার কারণে বাইরেরটা বেশি ভেতরটা কম, ফলে বাহির থেকে ইনহেলেশন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা ফুসফুসে প্রবেশ করবে। আশা করি বুঝছো। আরেকবার পরে শোনায়। শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলো কেবল গলবিলের দিকে খোলা, অন্য সব দিকে বন্ধ। ফলে নাসাপথের ভিতর দিয়ে ফুসফুসের বায়ুথলি পর্যন্ত বাতাস নির্বিঘ্নে চলাচল করতে পারে। স্নায়বিক উত্তেজনা দিয়ে শ্বাসকার্য পরিচালিত হয়। স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশি, এই যে পিঞ্জরাস্থির মাংসপেশি, যে এখানে যে পেশি থাকে, ও মধ্যচ্ছদা সংকুচিত হয়। ফলে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায় এবং বক্ষগহ্বর প্রসারিত হয়। এই যে দেখো, এটা প্রসারিত অবস্থায় কত উপরে, সংকুচিত হলে নিচে নেমে গেল, বক্ষগহ্বর আয়তন বেড়ে গেল, ফলে ফুসফুস প্রসারিত হয়। যার কারণে ফুসফুসের ভিতরে বায়ুর চাপ কমে যায়, বায়ুমণ্ডলের বায়ুর চাপ বেড়ে যায়। ফলে বায়ুমণ্ডলের বায়ুটা, অক্সিজেনটা মূলত ফুসফুসে প্রবেশ করে। বক্ষ গহ্বরের ভিতর এবং বাইরের
চাপের সমতা রক্ষার জন্য প্রশ্বাস বায়ু ফুসফুসের ভিতর সহজে প্রবেশ করতে পারে। এই পেশি সংকোচনের পরপরই পুনরায় প্রসারিত হয়। এই যে সংকোচন ছিল প্রসারণে গেছে, প্রসারণে যখন গেল তখন এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা উপরের দিকে উঠে গেল, উঠে যাওয়া সেই সময় আবার এই বক্ষপিঞ্জরের পেশি প্রসারিত হয়, তখন এরা রিল্যাক্স হয়, তখন এই যে পিঞ্জরাস্থগুলো উপরের দিকে উঠেছিল সেটা নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে যায়। ফলে যে কোনো দিক থেকেই বলো, অনুপ্রস্থ বলো বা অনুলম্ব ভাবে বলো, বক্ষ গহ্বরের আয়তন কমে যায়। আয়তন কমে গেলে ফুসফুসটাও জায়গা কম পায়, ফলে সংকুচিত হয়ে যায়, ফলে সেখানকার বায়ুর চাপটা বেড়ে যায় তুলনামূলকভাবে বায়ুমণ্ডলের চাপের চেয়ে। আর এখানকার বায়ুর চাপ বেড়ে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুটা, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা বাইরে বেরিয়ে আসে। আশা করি বুঝতে পেরেছ। বক্ষ গহ্বরের ভিতর এবং বাইরের চাপের সমতা রক্ষার জন্য প্রশ্বাস বায়ু ফুসফুসের ভিতর সহজে প্রবেশ করতে পারে। এই পেশি সংকোচনের পরপরই পুনরায় প্রসারিত হয়, তাই মধ্যচ্ছদা পুনরায় প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং বক্ষ গহ্বরের আয়তন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বেড়ে যায়, ফলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বায়ু সমৃদ্ধ বাতাস নিঃশ্বাস শুধু বাইরে বের হয়ে যায়। এভাবে মানবদেহে প্রতিনিয়ত শ্বাসকার্য চলতে থাকে। মূলত এটা বহিঃশ্বসন, এটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। শ্বসন বলতে গেলে গত ক্লাস লেকচার 1-এ বলেছি, শ্বসনকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা বহিঃশ্বসন এক্সটার্নাল রেসপিরেশন, একটা অন্তঃশ্বসন ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশনে দুটো ধাপ আছে আবার, একটা হলো প্রশ্বাস এবং একটা হলো নিঃশ্বাস। প্রশ্বাস হলো প্রকৃষ্ট মানে উত্তম শ্বাস, অর্থাৎ আমার দেহের জন্য অক্সিজেন প্রয়োজন, আমি অক্সিজেনটা গ্রহণ করি, এটা আমার দেহের জন্য উত্তম, এটি প্রশ্বাস, এটা গ্রহণ করি। নিঃশ্বাস যেটা আমার দেহের জন্য ক্ষতিকর, নিকৃষ্ট, সেটা নির্গত হয়, বের করে দেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু, এটা হলো নিঃশ্বাস। একটা হলো এক্সহেলড এয়ার, একটা ইনহেলড এয়ার। ইনহেলড এয়ার হচ্ছে অক্সিজেন, এক্সহেলড এয়ারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এটা প্রবেশ করার ক্ষেত্রে বা বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে বক্ষপিঞ্জর এবং এই যে ডায়াফ্রাম, এই দুটো অংশে পেশিরও বিরাট ভূমিকা আছে। তো সুস্থ শ্বসন প্রধান শ্বসনিক অঙ্গ, তার ভূমিকার কথা তো অনস্বীকার্য। তো কিভাবে বাতাসটা প্রবেশ করে আর কিভাবে বের হয় একটু লক্ষ্য করবা। এই যে পিঞ্জরাস্থি বা রিপ, এই যে এখানে মাংসপেশি থাকে, আবার যেখানে ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামটা যখন প্রসারিত হয় তখন এটা তুলনামূলক নিচের দিকে নেমে আসে, এবং সে অবস্থায় এই যে এখানকার মানে পিঞ্জরাস্থির মাঝখানে পেশি, এই যে পেশিগুলো, এই পেশিগুলো কি হয়, পেশির সংকোচন ঘটে, তখন এইদিকে একটু যাই, উপর দিকে যাই, পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা সংকুচিত হয়, ফলে মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায়। এই যে সংকুচিত হয়ে নিচের দিকে নামলো, এখানে সংকোচন ঘটে, ফলে এই অস্থিগুলো উপরের দিকে উঠে গেল, যাতে করে কি হচ্ছে, উঠে যাওয়াতে এই অনুপ্রস্থ ভাবেও বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, অনুলম্ব ভাবেও বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, যার কারণে বুকের ভিতরে আয়তন বাড়াতে ফুসফুসটাও সেখানে বড় হওয়ার সুযোগ পায়, আর ফুসফুস বড় হলে সেখানকার বায়ুর চাপের পরিমাণ কমে যায়, বাইরের বায়ুর চাপের পরিমাণ বেশি থাকে। এই অবস্থা বাহির থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ট্রাকিয়া হয়ে ব্রঙ্কায় হয়ে অ্যালভিওলার এ প্রবেশ করে। এর পরপরেই সংকোচনের পরপরই প্রসারণ ঘটে। প্রসারণ ঘটলে কি হয়, এই পেশি প্রসারিত হয়, এটাও প্রসারিত হয়। এটা প্রসারিত হওয়ার কারণ দেখো, এইটা এইটুকু অংশ ইউ আকৃতির মতো যেটা হলো, এটার ব্যাস কিন্তু এর চেয়ে অনেক বেশি, প্রসারিত হওয়াতে এরকম হয়েছে, উপরের দিকে উঠে যায়। আবার এরাও প্রসারিত হয়, রিল্যাক্স হয়, ফলে যে অস্থিগুলো উপরের দিকে উঠেছিল শাটারের মতো, এটা নিচের দিকে নেমে যায়। বলো অনুপ্রস্থ ভাবে বলো, অনুলম্ব ভাবে বলো, বক্ষ গহ্বর বা চেস্ট ক্যাভিটি বা থোরাসিক ক্যাভিটির আয়তন কমে যায়। কমে গেলে ফুসফুসটাও সংকুচিত হয়, ফলে সেখানকার ফুসফুসের অভ্যন্তরে বায়ুর চাপটা বেড়ে যায়। বেড়ে গেলে তখন সেখান থেকে বায়ুচাপটা বেড়ে গেলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বাতাস, জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে বেরিয়ে যায়, এটা হলো এক্সহেলড এয়ার। এই বাতাসটা দেহের জন্য ক্ষতিকর, কারণ কার্বন ডাই অক্সাইড যদি শ্বসন উৎপন্ন কার্বন ডাই অক্সাইড যদি দেহে থেকে থাকে, এটা এনজাইমকে বিনষ্ট করে দেয়, আর এনজাইম প্রতিটি ক্রিয়া বিক্রিয়ার জন্য প্রয়োজন।
তা এতে করে দেহের জন্য কি দারুণ ক্ষতির সম্ভাবনা থেকে যায়, যার কারণে এটা বের করে দিতে হয়। এটা হলো এক্সহেলড এয়ার, যেটা বাইরে বেরিয়ে যায়, আর যেটা প্রবেশ করে সেটা হলো ইনহেলড এয়ার। আশা করি বুঝছো, পরে নিবা, আমি বিস্তারিত আলোচনা করেছি। বিনিময়টা কিভাবে হয় দেখো, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। গ্যাসীয় বিনিময় বলতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময়কে বোঝায়। অবশ্যই অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি। বিনিময় ব্যাপারটা বেশ জটিল, দেখি তোমাদের এখানে বই কিভাবে আছে সেটা পড়ার পরে আমি একটু ভালো করে বসিয়ে দেবো। এটি মূলত বায়ু ও ফুসফুসের রক্তনালীর ভিতরেই ঘটে। অবশ্যই সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে ব্যাপন প্রক্রিয়া। গ্যাসীয় বিনিময়কে দুটি পর্যায়ে ভাগ করা হয়, অক্সিজেন শোষণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আসলে অক্সিজেন শোষণ ঠিক না, অক্সিজেন গ্রহণ আর কি। বই যেভাবে সেভাবে লিখেছে, অক্সিজেনকে অ্যাকসেপ্ট করে কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে এলিমিনেট করে দেয়। অক্সিজেন গ্রহণটা কিভাবে হচ্ছে দেখো, ফুসফুসের বায়ুথলি, এইগুলো হচ্ছে প্রত্যেকটা বায়ুথলি বা অ্যালভিওলি। বাংলায় বায়ুথলি বলছি, এয়ারসেক। জীববিজ্ঞানের ভাষায় অ্যালভিওলি বহু বচনে, এক বচনে অ্যালভিওলাস। ও রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। এই যে অক্সিজেনটা আমরা নিলাম, সেটা ট্রাকিয়া হয়ে, ব্রঙ্কায় হয়ে, ব্রঙ্কিওল হয়ে, এটার ভিতরে অর্থাৎ এই সকল জায়গায় চলে আসে। এটা ক্রস সেকশন করে দেখেছে, এটা প্রত্যেকটা চেম্বারের মধ্যে অক্সিজেনটা চলে আসলো। চলে আসার পর অক্সিজেনটা এখানে থাকলে হবে না, এটা রক্তে যেতে হবে। কেন? রক্তের মাধ্যমে হিমোগ্লোবিন যৌগ আকারে পরিবাহিত হয়ে দেহের প্রতিটি অংশের প্রতিটি সেলে যাবে। যাওয়ার উদ্দেশ্যটা কি? যাওয়ার উদ্দেশ্যটা হলো প্রতিটি কোষে আমাদের যে খাদ্যবস্তু সঞ্চিত আছে, আমরা যে খাবার গ্রহণ করেছিলাম, সে খাবারটা পাচিত হয়ে পরিপাক হয়ে যখন ক্ষুদ্রান্ত্রের বা অন্ত্রের প্রাচীর কর্তৃক, সেখানেও ব্যাপনের একটা ব্যাপার থাকে, সেদিকে না যায়, শোষিত হয়। শোষিত হওয়ার পরে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের প্রতিটি কোষে গিয়ে জমা হয়। তো এটা জমা হয়ে থাকলে তো হবে না, সেটাকে ভাঙতে হবে, কারণ ওর মধ্যে শক্তি আছে। এটাকে পোড়াতে হবে, জারিত করতে হবে, দহন করতে হবে। এই জন্য অক্সিজেন প্রয়োজন। এই জন্য আমরা পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করি। সেই অক্সিজেনটা ফুসফুসের যে অ্যালভিওলিতে আসে, আসার পর এই যে অ্যালভিওলাসের গায়ে, এক বচনে অ্যালভিওলাস, বহু বচনে অ্যালভিওলি, এই যে অনেকগুলো কৈশিক জালিকা, সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিকা, কৈশিক জালিকা। কৈশিক জালিকার মধ্যে আবার দুই প্রকার, একটা কালার একটু তুলনামূলক লালচে, একটা কালার একটু তুলনামূলক নীলচে। যাই হোক, একটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমরা বলতে পারি, একটাতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আমরা বলতে পারি। যাই হোক, একটা ধমনীর অংশ, একটা শিরার অংশ, সূক্ষ্ম সূক্ষ্ম অংশ আর কি। যাক, সেদিকে যাচ্ছে না। এখানে আসার পরে এর উপরে যে অক্সিজেনটা এর ভেতরে আসার পরে, যে এখানে আসার পর এটার উপরে যে রক্তনালী, তার মধ্যে ব্যাপিত হয়ে অক্সিজেনটা এই কৈশিক নালিকার মধ্যে প্রবেশ করবে। কৈশিক নালিকার মধ্যে প্রবেশ করবে, যে কৈশিক নালিকার মধ্যে, এই যে কৈশিক নালিকার মধ্যে প্রবেশ করবে। করার পর সেটা এই যে রক্তনালীর ভেতরে যাবে, সেখানে রক্তের মাধ্যমে হিমোগ্লোবিন যৌগ গঠন করবে এবং রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডে গিয়ে হৃৎপিণ্ড থেকে আবার সমগ্র দেহে পরিবাহিত হবে, প্রতিটি কোষে যাবে, খাদ্যবস্তুকে ভাঙার জন্য, জারিত করার জন্য, শক্তি উৎপাদনের জন্য। যাওয়ার পরে যখন শ্বসন হয়, কোষীয় শ্বসন, অন্তঃশ্বসন, কোষের ভিতরে জমে থাকা খাদ্যটাকে ভাঙে, তখন শ্বসন প্রক্রিয়ার বাই প্রোডাক্ট হচ্ছে পানি আছে, কার্বন ডাই অক্সাইড আছে। সেই কার্বন ডাই অক্সাইডটা আবার শিরা কর্তৃক পরিবাহিত হয়ে চলে আসবে। চলে আসার পরে সেটাও কিন্তু এক সময় এই যে অ্যালভিওলাসের প্রাচীরে যে কৈশিক জালিকা আছে, সেখানে আসবে। আসার পর সেখান থেকে ব্যাপিত হয়ে এটার ভেতরে প্রবেশ করবে। করার পর সেখান থেকে আবার এই যে ব্রঙ্কিওল, ব্রঙ্কাস হয়ে, ট্রাকিয়া হয়ে দেহের বাইরে বেরিয়ে যাবে। সুতরাং গ্যাসের বিনিময়টা এইখানে একটা ব্যাপার আছে, আবার কোষ পর্যায়েও একটা ব্যাপার আছে। এখানে কেমন, এই যে একবার বলছি অ্যালভিওলায়, এখানে অক্সিজেনটা আসলো, অক্সিজেনটা এখান থেকে ব্যাপিত হয়ে কৈশিক জালিকায় যাবে। আবার এইখানে যে কার্বন ডাই অক্সাইডটা আসে শ্বসনের পর প্রতিটি কোষ থেকে, সেটা আবার ব্যাপিত হয়ে এটার ভেতরে প্রবেশ করবে। কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে বাইরে, অক্সিজেনটা চলে যাবে কোথায়? কোষে। সেখানে কোষীয় পর্যায়ে একটা ব্যাপনের প্রক্রিয়া থাকে, ব্যাপার থাকে। কেন? এই যে রক্তস্রোতে প্রবেশ করার পর যখন এটা হিমোগ্লোবিন আকারে যায়, তখন যাওয়ার সময় দেহের প্রতিটি কোষে বিনিময় হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তনালীতে যাবে, রক্তনালী থেকে অক্সিজেন কোষে যাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং ব্যাপন এই অ্যালভিওলাস এবং কৈশিক জালিকার মধ্যে যেভাবে হয়, ঠিক এই যে রক্তনালী এবং কোষের মধ্যেও ঠিক সেভাবে হয়। রক্তনালী বলতে সেখানে কৈশিক জালিকা আর কি, সেখানেও কৈশিক জালিকা থাকে, ছোট্ট ছোট্ট রক্তনালী।
আশা করি বুঝছো। এবার আমি এখানে একটু পড়িয়ে দিই অক্সিজেনটা কিভাবে আমরা অ্যাবজর্ব করি বা ইনটেক করি। ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলি ও রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে, যেটা আমি এতক্ষণ বলেছি। ফুসফুস থেকে খেয়াল করবা, ধমনীর রক্তে অক্সিজেন প্রবেশ করার পর রক্তে অক্সিজেন দুভাবে পরিবাহিত হয়। সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে প্লাজমা, কণিকা নয় প্লাজমা, রক্তের তরল উপাদান যেটা মাতৃকা, যেটা সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। বেশিরভাগ অক্সিজেনই হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামে একটি অক্সিজেন যৌগ গঠন করে। অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে। ওই যে এখানে যখন অক্সিজেনটা আসে তখন সেটা ব্যাপিত হয়ে এই যে কোশিকানালীতে প্রবেশ করে। কোশিকানালীতে প্রবেশ করার অর্থ হল রক্তের সংস্পর্শে যাওয়া। রক্তের সংস্পর্শে গেলে হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে। সেই অক্সিহিমোগ্লোবিন আকারে যখন এটা রক্তের সাথে পরিবাহিত হয়, তখন পরিবাহিত হওয়ার সময় পাশে যত কোষ আছে প্রত্যেকটা কোষে যাবে, কারণ এই যৌগটা খুব সহজে ভেঙে যেতে পারে। এখানে একটা ব্যাপনের ব্যাপার আছে। কোষে গিয়ে ওই সঞ্চিত খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপাদন করে, এটিপি উৎপাদন করে। যাক, এরপরে দেখো রক্ত কৈশিকনালীতে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ ও পরে কৈশিকনালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছায়। আশা করি বোঝার কথা। আমার কথার মধ্যে এতক্ষণ বিষয়গুলো ছিল। কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়? খাদ্য জারণ বিক্রিয়া কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, কথাগুলো আগে বলেছি আমি। এই কার্বন ডাই অক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কোশিকনালীর প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকা দিয়ে, খেয়াল করো, রক্তরস মানে প্লাজমা আর রক্তকণিকা মানে ব্লাড সেল, ব্লাড কর্পাসেল। সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম বাইকার্বনেট উভয় রূপে পরিবাহিত হয়। সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় প্লাজমা বা রক্তরসের মাধ্যমে, রক্তের যে তরল উপাদান যে মাতৃকা তার মাধ্যমে। পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় লোহিত রক্তকণিকা অর্থাৎ গ্র্যানিউলার কম্পোনেন্টস অফ ব্লাড, যেটাকে আমরা রক্তকণিকা বলি, মূলত লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে। সেখানে কৈশিকনালী ও বায়ুথলিতে ভেদ করে দেহের বাইরে নির্গত হয়। আশা করি বুঝছো। এখন একটি এক্সপেরিমেন্ট শো করবো আমরা। দেখো, ফাংশন বা কাজ অ্যাক্টিভিটি, নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়। আমরা যে বললাম কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি নিঃশ্বাসের মাধ্যমে, এটা যাচাই করা আর কি। আমার কি কি উপকরণ, ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে? দেখো, দুটি টেস্ট টিউব দেখতেই পাচ্ছ, একটি 10 ml ইনজেকশন সিরিঞ্জ, এই যে দেখতে পাচ্ছ। তবে এটা নিডল প্রয়োজন হবে না, শুধু সিরিঞ্জটা থাকলেই হবে, নিডলটা লাগবে না। দুটি প্লাস্টিকের নল, এই একটা প্লাস্টিকের নল, এই একটা প্লাস্টিকের নল, যার অন্তত একটি নল সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকানো যায়। এইটা এই সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকাবো, একটাই প্রয়োজন হবে। এটা তো মুখ দিয়ে দেবো, এটা প্রয়োজন হবে না। এটা সিরিঞ্জের মুখে আটকাবো। এবং চুনের পানি, এগুলো হচ্ছে চুনের পানি। এই হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট, উপকরণ, প্রয়োজনীয় উপকরণ। প্রসিজার দেখো, পদ্ধতি, টেস্ট টিউব দুটিতে সমপরিমাণ চুনের পানি নিলাম, এটা তো নিলাম, এটা তো। তারপর দুটি টেস্ট টিউবের প্রতিটির মধ্যে একটি করে নল এমন ভাবে প্রবেশ করায় যাতে দুটি নলেরই এক প্রান্ত চুনের পানিতে ডুবে থাকে। এই যে এটাও প্রবেশ করালাম, এটাও প্রবেশ করালাম, অবশ্যই এক প্রান্ত চুনের পানিতে ডুবে আছে দুটোর ক্ষেত্রেই। এখন আমরা কি করব? এবার একটি নলের এক প্রান্ত সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে, অবশ্যই এটাকে বায়ুরোধী করছি আমরা, বায়ুরোধী করে এই নলটাকে সিরিঞ্জের সাথে আটকে দিয়েছি। এটা কিন্তু মুখ দিয়ে, নিঃশ্বাস বায়ুটা এখন মুখ দিয়ে দিচ্ছি, এখানে নিঃশ্বাস বায়ুটা মুখ দিয়ে দিচ্ছি, এটাকে মুখ ব্যবহার না করে প্রকৃতি থেকে বায়ুটা দিচ্ছি, খেয়াল করো। এবার একটি নলের এক প্রান্ত সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকায়, তবে আটকানোর আগে সিরিঞ্জের পিস্টন প্রায় পুরোটা টেনে 10 ml দাগ পর্যন্ত নিয়ে নিব। ওই যে আগে 10 ml নিয়ে নিব, এটা বাতাস থাকবে আর কি। নলের সাথে সিরিঞ্জ আটকানোর পর পিস্টন পুরোটা চেপে দেবে। এর ফলে টেস্ট টিউবের চুনের পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হবে। কেন? ওই যে আগে থেকেই সিরিঞ্জটা আগে থেকে যে টেনে নিয়েছিলাম 10 ml পর্যন্ত, এটা আমি বায়ুরোধী করেছি, ওখানে বাতাসটা হলো আর কি।
তারপর যখন চাপ দিলাম পিস্টন, তখন সেই বাতাসটা ওই চুনের পানি থেকে মিশলো, এর ফলে বুদবুদ সৃষ্টি হবে। একইভাবে আরো কয়েকবার বায়ু চালনা করে, অর্থাৎ সোজা কথা, দুইটা টেস্ট টিউব নিব, টেস্ট টিউব দিয়ে চুনের পানি নিব, দুইটা টিউব নিব, একটা সিরিঞ্জ নিব, একটা টেস্ট টিউবে মুখ দ্বারা ওই যে টিউব দিয়ে বায়ু চালনা করবো, আর একটাতে সিরিঞ্জ দিয়ে বায়ু চালনা করবো। সিরিঞ্জ দিয়ে যেটাতে বায়ু চালনা করবো এটা অবশ্যই বুদবুদ হবে, দুইদিকে বুদবুদ হবে, বাট একটাতে পানির কালার চেঞ্জ হবে, আর একটাতে কালার চেঞ্জ হবে না। কোনটাতে কালার চেঞ্জ হবে দেখো। এবার একটি নলের এক প্রান্ত সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকায়, তবে আটকানোর আগে সিরিঞ্জের পিস্টন প্রায় পুরোটা টেনে 10 ml তার পর্যন্ত নিয়ে নেবে। নলের সাথে সিরিঞ্জ আটকানোর পর পিস্টন পুরোটা চেপে দিব, এর ফলে টেস্ট টিউবের চুনের পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হবে। একইভাবে আরো কয়েকবার বায়ু চালনা করে অপর টেস্ট টিউবের চুনের পানিতে ডোবানো নলের উপরের প্রান্তে মুখ লাগিয়ে শ্বাস ছাড়তে থাকি। কি হবে, শ্বাস ছাড়ার সময় নাক চেপে দেবে, তবে শ্বাস নেওয়ার সময় নল থেকে প্রতিবার মুখ সরিয়ে নেব। উভয় টেস্ট টিউবের চুনের পানি প্রায় 15 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করি। টেস্ট টিউব দুটির কোনোটিতেই পরিবর্তন না ঘটলে আরো 15 সেকেন্ড ধরে পরীক্ষা চালাতে থাকি। পর্যবেক্ষণ করো, কি দেখতে পাবো দেখো। একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে টেস্ট টিউবের চুনের পানিতে সিরিঞ্জের মাধ্যমে সাধারণ বাতাস চালনা করা হয়েছে, সেটিতে কোনো পরিবর্তন হয়নি। আর যদি নিঃশ্বাস বায়ু চালনা করা হয়েছে, সেটি বলা হয়ে দুধের মতো রং ধারণ করেছে। সিদ্ধান্ত: নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির ফলে চুনের পানি ঘোলা হয়ে গেছে, কারণ নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সাধারণ বাতাসের, যা আমরা প্রশ্বাসের সাথে গ্রহণ করি, তুলনায় বেশি থাকে। অপরপক্ষে যেটিতে সাধারণ বায়ু চালনা করা হয়েছে, সেটির চুনের পানিতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এই হচ্ছে মোটামুটি এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমাদের নিঃশ্বাস বায়ুটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু। যাই হোক, এখানে শেষ করব। শেষ করার আগে একটা হোমওয়ার্ক দিব। নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়ের পরীক্ষাটি বর্ণনা করো। তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, তোমাদের সাথে আমার 3rd এবং 4th উইকে মঙ্গলবার এবং বৃহস্পতিবার জুম ক্লাস হওয়ার কথা 11:30 থেকে। শিডিউল যখন হওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত ক্লাস শুরু করি, চালু করি, আমি ক্লাসে অ্যাপিয়ার হই। বাট প্রথমে একটা ক্লাসে মনে তোমাদের পেয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে সম্ভবত পাইনি। যাই হোক, তারপর না পেলেও কোনোভাবে আমি পরিচালনা করার চেষ্টা করেছি, ক্লাস টিচারকে জানিয়েছি, কোনো ছাত্রকে ফোন করেছি, সেভাবে আমি ম্যানেজ করার চেষ্টা করেছি। হয়তো একজনকে পেয়েছিলাম বা পাইনি, এভাবে করে ক্লাসটা যতটুকু পারি নিয়েছি। এই আজকের ক্লাসটা। এরপর আরো দুটো ক্লাস আমার হওয়ার কথা পর, তার মধ্যে আজকে একটি ক্লাস নিয়েছি, যেটাতে শুধু অভিজিৎকে পেয়েছি। না পাওয়াতে এখন আমাকে আগের ক্লাসগুলো আবার আমি যেটা করছি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার জন্য রেকর্ড করছি। তো তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, এরপর থেকে শিডিউল যেহেতু তোমাদের দেওয়া আছে, শিডিউল অনুযায়ী তোমরা দেখবে আমি তোমাদের ক্লাস কন্ডাক্ট করছি। আমি অবশ্যই করি, আমি আর ব্যতই করি না। যদি কোনো কারণে হয়, আমার এই পর্যন্ত হয়নি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে প্রায় 147টার মতো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, সেকেন্ড ইয়ার প্রায় 85 কি 86টা ক্লাস দিয়েছি, এবং এখানে যে সকল ক্লাস জুমে হওয়ার কথা, কোনো ক্লাস আমার আজ পর্যন্ত আমি মিস করি না, মিস হয় নাই। যদি কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বন্ধ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নেট কমপ্লিকেশন, ইলেকট্রিসিটি প্রবলেম, এগুলোর কারণে সেটা ভিন্ন বিষয়। আর না হয় আমাকে পাওয়া গেছে, আমি অ্যাপিয়ার হয়েছি। তোমাদের বেলায় আমি হই, বাট তোমরা অ্যাটেন্ড করো না। এখন থেকে আমি বলে দিলাম, সবাই ঠিক মতো অ্যাটেন্ড করবে এস পার শিডিউল। যাক, আর বেশি কিছু বলবো না। সবাইকে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। মনে রাখবে, read all the time, knowledge rules the world. যত পড়ো তত বড়। The more you read, the greater you are. Read more and more, time will be yours. ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।